গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সোমবার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা ঠিকঠাক আছি। তবে আজকে প্রচণ্ড গরম আজকে সকাল থেকে পড়েছে। সারাদিনটা কিভাবে কাটে আপনাদের সঙ্গে সবটাই আপডেট দেবো। চলুন, পরেরটা যেমন হবে আপনাদের সবটাই দেখাবো। আজকেও সকালে এসে পাতলা পাতলা একদম ছ্যাঁকা একটুখানি শুধু ছেলে একটু দিয়ে দিতে হয়, পরোটার তরকারি দিয়ে ছেলেকে দিয়ে দেবো। ওর বাবা কিন্তু নেবেন, ওর বাবা রুটি নিয়ে যাবে, কারণ ও একটুখানি রুটি সকালবেলা খেতে চায় না। কিছুই না, একটুখানি শুধু দেখছেন ছ্যাঁকা, শুধু এই দিয়ে আমার ছেলেকে জলখাবারটা দিয়ে দেবো, রুটি আর তরকারি। আজকে সকালে লাঞ্চে করেছি ভাত, ডাল, পোস্ত করেছি আমার ছেলের জন্য, একটুখানি আলু পটলের তরকারি। আমার হাজব্যান্ডের জন্য মাছ ঝাল করেছি। আমাদের মাছ ভাজাটা একটু পরে করবো, সকাল সকাল বেরিয়ে যাচ্ছে তো। আর জলখাবারের তরকারিটাও রয়েছে, যেটা ইচ্ছা হবে এটা দিয়ে আজকে সকালে ও খেয়ে বেরিয়ে যাবে। পরে আমরা একটুখানি মাছটা আমি পরে আবার আমার জন্য করবো বলে রেখে দিয়েছি। বাবু ডিম সেদ্ধই খাবে। চলুন লাঞ্চটা এটা দিয়েই ওর বাবাকে দিয়ে দিই। রবিবার যখন আমি বাড়ি থেকে ফিরছিলাম, এটা হচ্ছে আমাদের মুলাজোর কালীবাড়ি ঢোকার ঠিক একটু আগেই এখানে একটা আশ্রমের কথা বললাম। তো আশ্রমটা এখানে, এটা হচ্ছে রামকৃষ্ণদেবের আশ্রম। তো এখানে ছোট্ট একটা বাচ্চা ছেলে ঢোকার মুখে দাঁড়িয়েছিল, খুব মিষ্টি ছিল, তাই ওকে একটুখানি ভিডিওতে নিলাম। কি সুন্দর বাইকের ওপর বসে আছে, ও ঠাকমাদের সঙ্গে বসছিল। তো ওই আঙ্কেলটা ওকে বললো বস, তা ওকেও একটুখানি নিলাম। বেশ মিষ্টি, একটু অন্যরকম দেখতে। এবার চলে যাচ্ছি আমরা এই আশ্রমটায়। আমাদের মুলাজোর কালীবাড়ির ঠিক পাশেই এই আশ্রমটা, একদম গঙ্গা লাগোয়া রামকৃষ্ণদেব সারদামণির আশ্রম। ঢোকার আগেই একটা শিব মন্দির দেখতে পাচ্ছেন। আর খুব এমন একটা পরিবেশের মধ্যে না, গঙ্গার পাশে একটা নিলিবিলি পরিবেশ। এইখানে দেখছেন ছোট্ট একটা বাচ্চা তার মায়ের সঙ্গে বিকেলবেলা ঘুরতে এসছে। আর এমনি দু একজন এখানে এসে বসে বিকেলবেলা। আর ওইদিকে তখন একটা লঞ্চ ছেড়ে চলে যাচ্ছে। পরের লঞ্চে আমি এইখান দিয়ে যাব। এই যে বাচ্চাটার সাথে কিছুক্ষণ একটু কথা বললাম। क्या गान चलाओ चलाओ क्यों एक खराब है ठीक है ना खराब है हाँ ठीक है বেশ মিষ্টি একটা বাচ্চা, কথা বলেও বেশ ভালো লাগলো। আর তখন 5:30-6টা বাজে চললো, সূর্য অস্ত যাচ্ছে। চারিদিকে গাছগাছড়ার মধ্যে এই আশ্রমটা, ছোট্ট একটা আশ্রম। এবং এই আশ্রমটা সম্বন্ধে আমি কি বলবো, যখন আমি শ্যামনগরে বিয়ে আমার হয়নি, তখন থেকে এই আশ্রমটা আমি দেখে আসছি। একটু একটু করে ডেভেলপ হচ্ছে মন্দিরটার চারিদিকে। বেশ সুন্দর। কোনো একটা সময় এখানে বড়সড় করে বেশ পুজো হয়। আশ্রমে 2-4 দিন ধরে খাওয়া দাওয়া হয়। তবে এই হচ্ছে আশ্রমে, এখানে সমস্ত যারা পুরোহিতরা বা যারা এই আশ্রম পরিচালনা করেন তারা থাকেন, তাদের এই ঘরগুলো। আর পাশেই হচ্ছে একেবারে সুন্দর সুন্দর একদম কি বলবো, বেশ ঠান্ডা প্রকৃতির মধ্যে গঙ্গার একেবারে পাশেই এই ঠাকুর মন্দির। এখানে রামকৃষ্ণদেব সারদামণির সুন্দর বেদির ওপরে বসে আছেন। আর খুব একটা নিলিবিলি শান্ত পরিবেশ। বেশ কিছু বয়স্ক মানুষরা বিকেলে এখানে আসেন, কেননা পুজো হয়, ঠাকুরের রামকীর্তন হয়। যারা রামকৃষ্ণদেব সারদামণি ভক্তই, মানে যারা ওনার অনুগামী, তারা এখানে রোজই বিকেলে আসেন। এখানে বসে তাদের মতন করে কিছুটা সময় কাটান। খুব সুন্দর বলে আমি নিজেও একটু দেখলাম, আপনাদেরও দেখাবার চেষ্টা করলাম। একদম যদি কেউ আসেন শ্যামনগর কালীবাড়ি মুলাজোরে পুজো দেওয়ার জন্য, তো এইখানে অবশ্যই আসবেন। বিকেলে লোকেরা এখানে একটু আসে ঘুরতে। এই আশ্রমটা রামকৃষ্ণদেবের আশ্রম। আমি নিজেও দেখলাম, আপনাদের ঘুরে ঘুরে একটু দেখালাম। একদম গঙ্গাবক্ষের সাইডেই পাঁচিল, এই পাঁচিলের সঙ্গে গ্রিল দিয়ে ঘেরা। সমস্ত রকম ব্যবস্থা তো আছেই, জল ব্যবস্থাও আছে, এবং সমস্ত রকম পরিষ্কার পরিচ্ছন্ন রামকৃষ্ণদেবের আশ্রম। এটা শরণতীর্থ, খুব সুন্দর। আমি দেখলাম, আপনাদের একটু দেখালাম। কবে অনুষ্ঠানটা হয় ভাই একটু বলবে এইখানে সমস্ত নিয়মাবলী লেখা আছে, কবে কি হয়, কবে কবে পুজো হবে বা কবে প্রতিষ্ঠিত হচ্ছে, সব কিছু নিয়মাবলী সূচিতে লেখা আছে।
আর পাশেই দেখা যাচ্ছে এখান দিয়ে আমাদের মুলাজোর কালীবাড়ি। যখন আমি লঞ্চ থেকে আসছিলাম তখন আমি দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে আমাদের মুলাজোর কালীবাড়িটাকে। আমি লঞ্চে উঠে পড়েছি তেলিনপাড়া ঘাটের দিকে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের শ্যামনগর কালীবাড়ি থেকে। তখন সূর্যদেব অস্ত যাচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করেছি। খুব সুন্দর, কিন্তু 5:30 পৌনে 6টার সময় 6টা বাজছিল তখন। একটু করে সূর্য অস্ত যাচ্ছে আর সুন্দর মনোরম পরিবেশ। এইবার আমরা চলে এসেছি এটা স্ট্যান্ড ঘাটে। যখন ওর বাবা আমাকে আনতে গেছিলো আমাদের দুজনকে, এখানে একটু আইসক্রিম খেলাম। তারপর স্ট্যান্ড ঘাটে রবিবারে বাজার তো কী সুন্দর, চারিদিকে আলোয় আলোয়ময় আর লোকেরান্য নানা রকম তো খাবার দাবার এখানে বসেছেই। আর স্ট্যান্ডঘাট মানেই চন্দননগরের স্ট্যান্ডঘাট হচ্ছে সকলের কাছে একটা প্রিয় স্থান। দারুণ সুন্দর। বিকেলবেলা সবাই এখানে একটুখানি ঘুরতে আসেন। সারাদিনের এত রোদের তাপ, তারপরে এখানে বিকেলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে সমস্ত মানুষ, কি ছোট কি বড়, সকলেই আসেন। আমরাও তখন তেলিনপাড়া ঘাট থেকে ফিরছিলাম। আমার হাজব্যান্ড আমাকে আমার ছেলেকে আনছিল, তখন দেখালাম। বন্ধুরা, এখন বাজে 9টা। তো অন্যদিন আমি পড়িয়ে টড়িয়ে উঠে একটুখানি বেরোই, কিন্তু আজকে এত গরম পড়েছে। কালকেও প্রচণ্ড গরম ছিল, বাড়ি যখন গেছিলাম ফেরার সময়, বা ওখানে উত্তর 24 পরগনা প্রচণ্ড গরম ছিল। আজকেও কিন্তু এখানে প্রচণ্ড সকাল থেকে গরম। সকাল থেকে কিচ্ছু ভালো লাগে না, পড়িয়ে উঠে অন্যদিন একটু বেরোই, আজকে সেটাও করতে পারিনি, কারণ গরমে আর একদম ভালো লাগছে না কিছু। আর একটা কথা যে আজকে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম সমস্ত স্কুল খুলে গেছে। আমি যাদের পড়াই তাদের পড়ানোর টাইমটাও আমার চেঞ্জ হয়ে গেছে। যেমন 5টা সাড়ে 5টার মধ্যে ওরা চলে আসতো, এখন কিন্তু সবাই আসছে অন্তত 6টা সাড়ে 6টা, তার আগে আসছে না, কারণ স্কুল ছুটি হওয়ার পর একটু রেস্ট নিয়ে তবে আসছে। তবে যারাই আসছে আজকে স্কুল যাওয়ার পর, এতদিন 1 মাস 1.5 মাস যাওয়ার স্কুল বন্ধ ছিল, তাতে সমস্ত রকম রুটিনটাই চেঞ্জ হয়ে গেছিলো। এখন স্কুলে একটা টাইমে খেয়ে যেতে হচ্ছে এবং অনেকক্ষণ স্কুলে থাকতে হচ্ছে। তার জন্য আজকে আমার কাছে যারা পড়তে এসেছে দুজনের শরীর খারাপ লাগছিলো। একজনের শরীর তো ভালো খারাপ লাগছিলো, সে বলছে আমার বমি পাচ্ছে, মানে সকাল থেকেই তার খারাপ লাগছিলো। তবে একটুখানি ঠান্ডা জল বা একটুখানি বসার পর একটু ঠিক হয়েছে, কিন্তু এইভাবে জানি না কীভাবে চলবে। এই রকম গরম পড়ে থাকলে স্কুলে ছেলেমেয়েরা কী করে যাবে বা কী করবে সেটা আমি এখনও বুঝে উঠতে পারছি না, কারণ ওরা এই গরমটা নিতে পারছে না। মানে এতদিন ছুটি ছিল তো বাড়ির মধ্যে ছিল, কিন্তু যাকে তাও ওদের করতেই হবে, নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। শরীর খারাপ 2-1 দিন হবে, তবে ঠিকঠাক। তবে কালকে যে আমি বাড়ি গেছিলাম, ফেরার পথে আমি তো শ্যামনগর থেকে কালীবাড়ি ঘাট থেকে পার হয়ে তেলিনিপাড়া হয়ে চুচুড়াই এসেছি। তো ফেরার সময় শ্যামনগর থেকে যখন ফিরছিলাম, ওই শ্যামনগর কালীবাড়ি ঘাটের পাশে, আপনারা তো জানেন শ্যামনগরের কালী মন্দির বিশাল বিখ্যাত, মুলাজোর কালীবাড়ি। কিন্তু আমার কালকে এত সময়ের অভাব ছিল যে আমি যেতে পারিনি। কিন্তু আবার বলছি, কিন্তু ওই ঠিক কালীবাড়ি মন্দিরের পাশে একটা ছোট্ট আশ্রম আছে, যেটা মোটামুটি আমার বিয়ের আগে থেকে আমি দেখছি। 18 বছর আগেও দেখেছি, তার আগেও থেকে 2-4 বছর আগে হয়তো ওটা তৈরি হয়েছিল। ওই আশ্রমটা হচ্ছে রামকৃষ্ণদেবের আশ্রম। তবে ওখানে মা শারদামণি এবং রামকৃষ্ণদেবের ফটো দেওয়ার ছোট্ট একটা ঘরের, বড় ছোটো মোটামুটি ঘর, ছোটো বড় বলবো না, মোটামুটি ঘরের মধ্যে আশ্রমটা। এবং আশ্রমের চারপাশটা পুরো গঙ্গার ধারে, তো একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে। আমি আপনাদের যেটা দেখালাম আজকে, তো ওটা হচ্ছে আজকে রামকৃষ্ণদেবের আশ্রমটা আমি দেখলাম। আমি এর আগেও দেখেছি, যেহেতু আমার বাড়ির কাছে। তবে আমি আর একটা জিনিস আপনাদের বলতে চাই। এর আগে মানে মোটামুটি আমি কি বলবো, অনেক আগে একবার বন্যা হয়েছিল, তো তখন আমি মানে ওখানে এত জল বেড়ে গেছিলো যে আশ্রমটার মধ্যে ওই যে ঠাকুরগুলো রয়েছে রামকৃষ্ণদেব, শারদামণি, তাদের অনেকটা গায়ে অবধি জল চলে এসেছে। আশ্রমে তো জল ঢুকে গেছিলোই, কারণ একদম গঙ্গা লাগোয়া আশ্রমটা। বেশ ছোটোর মধ্যে হলেও বিকেলে লোকেরা বাচ্চাদের নিয়ে আশ্রমটায় গিয়ে বসে, বা অনেকে আশ্রমে যারা রামকৃষ্ণদেব
রামকৃষ্ণদেব আর সারদামণির ভক্ত, তারা ওই আশ্রমে আসে, সন্ধেবেলা নাম কীর্তন হয়, একটা মনোরম পরিবেশ থাকে বলে সমস্ত মানুষজন কিন্তু ওখানে এসে জমায়েত হয় এবং নিজেদের মধ্যে কিছুটা সময় কাটায়। বেশ ভালো একটা, তো মনোরম পরিবেশের মধ্যে আমিও 10টা মিনিট একটু কাটালাম এবং আমি যেটা দেখি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। কারণ সুন্দর পরিবেশের মধ্যে আপনারা যদি কেউ শ্যামনগরে মুলাজোর কালীবাড়ি যান তো অবশ্যই তার পাশেই ছোট্ট আশ্রমটা রামকৃষ্ণদেব সারদামণি অবশ্যই যাবেন। আমি বলতে পারি আপনাদের ভালো লাগবে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখালাম। আর সঙ্গে সঙ্গে ওখান থেকে যখন ফিরছিলাম চন্দননগরের স্ট্যান্ড ঘাট দিয়ে আসছিলাম, ওখানে একটুখানি গরমের থেকে বাঁচার জন্য একটুখানি আইসক্রিম খেলাম আর রাস্তাটা দেখালাম, রবিবারে বাজারে জমজমাট ছিল সেটাও আপনাদের আজ দেখালাম। তো চলুন, আজকে এই প্রচণ্ড গরমের মধ্যেই সব কিছুই করতে হবে। গরমটাকে আমাদের কষ্ট হলেও সেটাকে কষ্টের মধ্যে দিয়ে সেটাকে যেভাবে চালাতে হবে, কিছু করার নেই, কাজ করতে হবে, থেমে থাকলে তো চলবে না। তবে হ্যাঁ, আজকে একটা কথা বলি, আজকে আমার হাজব্যান্ড অফিস গেছিলো কলকাতায়, তো দেখালাম আজকে অবস্থা ওর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, মানে কি গরমে মানে একদম একদম নাজেহাল হয়ে গেছে, সেটা চোখ মুখে দিয়েই তার প্রকাশ পাচ্ছিল। তো এই দিয়েই আজকে সারাদিনটা এইভাবে কেটে গেল। এই যে এসছে আজকে প্রচণ্ড গরম লেগেছে, যে সময় গেছিলাম সেই সময় তো প্রচণ্ড গরম, তারপর অফিসে ঢুকে গিয়ে তো ঠিক আছে, কিন্তু আবার বেরিয়ে যখন এলাম ট্রেনে তখন একদম পুরো সেদ্ধ হয়ে গেছি। বিকেলবেলার দিকেও, রাত্রি সন্ধ্যেবেলার দিকেও যে এরকম সেদ্ধ হতে হবে এটা ভাবতে পারিনি। আজকে গরমটা প্রচণ্ড পড়েছে, প্রচণ্ড, কালকেও ছিল, আজকেও প্রচণ্ড। আজকে তাও যে স্কুটি নিয়ে গেছিলাম বলে সেই জন্য যখন এলাম তখন হাওয়াটা একটু লাগলো, আরাম করে আসতে পারলাম। না হলে তো আবার অটোতে বসতে হয় ইয়েতে, তখন অনেক সময় হাওয়া পাওয়া যায় না, সেটা গরমটা বেশি লাগে। আজকে মানে নিজের ইয়েতে এসছি বলে অনেকটাই হাওয়াটা লেগে অনেকটা আরাম হয়। কিন্তু বাড়িতে ঢুকে এসেই এক গ্লাস জল, মানে ফার্স্টে এসেই জল খেয়েছি, কারোর সঙ্গে কোনো কথা নেই, কিছু নেই। আমার ছেলে বাবার জন্য ঠান্ডা জল বের করে, আমি বললাম ঠান্ডা দিস না, মিশিয়ে দে, এসে বাবার জন্য সঙ্গে সঙ্গে এসে এক বোতল জল বাবার জন্য এগিয়ে দিল। এটা খুবই ভালো লাগলো যে আজকে আমার ছেলে আমার জন্য এটা, না এর আগে একদিনও দিয়েছিল, এর আগে একদিন দিয়েছিল, কিন্তু আজকে আমার এত টেস্টটা পেয়েছিল আসলে ও বুঝেছে যে আজকে গরমটা যে প্রকার পড়েছে, বাবাকে এসে মানে আমাদের উঠতে হবে আমাদের ফ্ল্যাটে, তার জন্য তার জন্য ওকে বাবাকে দিয়েছে। এত কষ্ট হয়েছে যার জন্য জলটা তুমি দিলে, বলো একটু। কারণ হচ্ছে দুপুরবেলা আমি ছাদে গেছিলাম ব্যাগটা নিয়ে, এমনি স্যাডো ব্যাগটা, তখন গরমটা বেশি লেগেছে, এনে এসে আমি নিজে জল খেয়েছিলাম, জন্য এসে তাড়াতাড়ি জল দিয়েছি। ও বুঝেছে যে আজকে গরমটা প্রচুর পড়েছে, বাবাকে একটু জল দিতে হবে, আর বাবাও এত দূর থেকে আসছে তাই জন্যে। তো চলুন, এই দিয়ে আজকে ছাড়লাম, মানে এখানেই আর কথা বাড়াচ্ছি না, করে আবার আসছি আপনাদের কি ডিনার করে, মানে ডিনারে কি বানিয়েছি সেটা তো অবশ্যই দেখাবো। তবে হ্যাঁ, প্রত্যেককেই বলছি প্রচণ্ড গরম, বেশি করে জল খাবেন আর হালকা ফুলকা পোশাক পরবেন, এই বলে আর কি বলবো, কারণ প্রত্যেকের কাজ করতে হবে, আর কাজ না হলে তো খাওয়া হবে কি করে। তাই বলছি সব কিছুর মধ্যেই নিজের শরীরটাকে বাঁচিয়ে আপনারা ছাতা নিয়ে বেরোতে হবে, টুপি ছাতা অবশ্যই নিয়ে বেরোবেন, আর জল তো অবশ্যই নিতে হবে, এবং যতটা পারবেন সুতির পোশাক পরবেন, হালকা যতটা পারবেন, যদি খুব প্রয়োজন না হয় তাহলে বাড়িতে বেরোবেন না। কিছু না প্রয়োজন মানে কি, কাজ তো করতেই হবে প্রত্যেকে না। তো ঠিক আছে, চলুন আবার দেখা হচ্ছে ডিনারে কি কি করেছি। বন্ধুরা চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো প্রত্যেক দিন নিয়ে চলে আসি আজকেও, কিন্তু এই গরমে আর পারা যাচ্ছে না, তাই সেরকম কিছু করিনি আজকে। সকালবেলা সব যা যা রান্না করেছিলাম মাধ্যিক করে রেখেছিলাম, কারণ রাতের বেলায় গরমে আর পারবো না, এটা মাথায় রেখেই তো শুধুমাত্র রুটিটা করেছি, রুটিটা না করলে নয়, তাই রুটিটা করেছি। চলুন আজকে কী কী করেছিলাম ওবেলা সেটা দেখেছি, শিখেছিলাম। যেমন আলু পটলের তরকারিটা কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাই বেলা হয়ে যাবে। আলু ফুলকপিও ছিল, আর মাছ ছিল, আর রুটি, এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেবো, কারণ এর বেশি আর কিছু পারা যাচ্ছে না এই গরমে। শুধু একটুখানি শশা আর পেঁয়াজ কাটবো, যেটা কাটেনি, কাটার আধ ঘন্টা আগে অবশ্যই, খাবার আগে আধ ঘন্টায় কাটে নেবো। তা চলুন একটু বাদে ওদের ডেকে নেবো, ডিনারটা করে নেবে। ছেলে পড়ছে, কারণ সামনে পরীক্ষা, ওরও এসে গেছে 4th সেমের পরীক্ষা 14 তারিখ থেকে, তাই ও একটু বাদে চলে আসবে। আর প্রত্যেক দিন যেটা বলি, ব্লগটাকে এন্ড করতে হবে, তো ঠিক আছে সেটা তো করতেই হবে। তবে আপনাদের রেসপন্স একটু একটু করে পাচ্ছি, আমি তাতেই খুশি।
আমি প্রত্যেকদিন যেটা বলি আমি একটুতেই খুশি, তাই আপনাদের রেসপন্স অল্প করে পেলেও আমি খুশি। তবে হ্যাঁ, আপনাদের ভালোবাসা আশীর্বাদ এটা থাকলেই আগামী দিনে আমি একটু একটু করে এগোতে পারবো। তবে হ্যাঁ, আপনাদের ভালোবাসা আশীর্বাদ থেকে বঞ্চিত হলে চলবে না। আমার পরিবারে একজন হতে হবে, কারণ আপনাদের সঙ্গে আমি আমার সুখ দুঃখ সব কিছু শেয়ার করি। তার জন্য এইটুকু অনুরোধ আমি রাখতেই পারি। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন এইটুকুনি। গুড নাইট, টাটা।